আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের প্রচলিত বাংলাদেশে যে প্যানাল কোড আছে, দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধির মোটামুটি 10টা জায়গায় 10টা অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এটা একজন সাধারণ কমন বেসিক মানুষ হিসাবে আমরা যারা সচেতন নাগরিক হতে চাই তাদের জানা দরকার। পাশাপাশি যারা এমসিকিউ এবং লিখিত ভাইবা পরীক্ষা দেন বার কাউন্সিল বা বিভিন্ন আইনি রিলেটেড পরীক্ষা, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো অনেক ক্ষেত্রে আমরা শুধু ধারা নাম্বারটা মুখস্থ করি যে এত এত ধারায় কি আছে, মৃত্যুদণ্ড আছে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করে ওই ধারাটা কি অপরাধে, কি অপরাধে মৃত্যুদণ্ডটা দিচ্ছে, অথবা মৃত্যুদণ্ডের সাথে আর কি শাস্তি আছে। তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল যারা আইনের ছাত্র, আইন রিলেটেড জানাশোনা করতে চান, পড়াশোনা করতে চান, বুঝতে চান, তাদের জন্য আমরা খুব সিম্পলি টোটাল ওই 10টা প্লাস আরও এডিশনাল 2টা ধারা সহ টোটাল 12টা ধারা আপনাদের সামনে নিয়ে আসতেছি, যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন সহজেই যে কি অপরাধে একজন ব্যক্তির সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট যাকে আমরা বলি সেগুলো হইতে পারে। তো আমরা অন অ্যাভারেজ বিভিন্ন গাইড বই বা যেখানে আপনি পাবেন সেখানে দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের 10টা ধারার কথা বলা হয়, যদিও টোটাল আমাদের 12টা ধারার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া আছে। তো 10টা ধারা হচ্ছে 121, যেখানে আমাদের বলে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। 132 যদি আপনি কি করেন, সশস্ত্র বাহিনীতে যদি প্ররোচনা করে বিদ্রোহ ঘটিয়ে দেন, যদি আপনি কি করেন মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো মৃত্যুদণ্ড কার্যকর করান, যদি হত্যা করেন, যদি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হত্যা করে, যদি আপনি আত্মহত্যার প্ররোচনা করেন, যদি কেউ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কি করে, যদি আবার যে হত্যার চেষ্টা করে এবং সেক্ষেত্রে কেউ আঘাত পায়, যদি আপনি কি করেন গুরুতর আঘাত করেন, দুই চোখ অথবা হাতগুলা চিরতরে নষ্ট করে দেন এসিড জাতীয় জিনিস দ্বারা, যদি 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে অপহরণ বা মানুষ হরণ করেন, আর 396তে বলে ডাকাতি করতে গিয়ে খুন। তো মোটামুটি এই 10টা ধারার শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড। তো এই যদি আপনার বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এইভাবে দিলে তো আর আপনাকে নাম্বার দিবেন, আপনাকে বিস্তারিত লিখতে হবে। এর পাশাপাশি 120B, যেটা হচ্ছে যে ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি, আর 109 ইনকোহেট অফেন্সের ক্ষেত্রেও শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হয়। তো এটা আমরা নিচের দিকে বুঝিয়েও বলবো যে কেন এই দুটো আপনাকে লিখতে হবে। সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের যে মূল ধারা, সেটা হচ্ছে যে 121। তাহলে আপনি যখন ভালোভাবে বিস্তারিত ডিটেইলে লিখতে যাবেন, আপনাকে ধারা 121, এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে আমরা ওয়াইজিং করা, মানে বাংলাদেশের বিরুদ্ধে যদি কি করে কেউ যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে কেউ যুদ্ধ ঘোষণা করে, অথবা যুদ্ধ ঘোষণার চেষ্টা করে, অথবা কেউ যদি কি করে অ্যাবাটমেন্ট করে, প্ররোচনা করে, তাহলে তিনটা জিনিসের কারণে মৃত্যুদণ্ড হইতে পারে। বাংলাদেশের অস্তিত্বকে কি করে অস্বীকার করে যুদ্ধ ঘোষণা করলেন, অথবা যুদ্ধ ঘোষণার চেষ্টা, অথবা হচ্ছে আপনি কি করলেন ওই যুদ্ধ ঘোষণার কাজে কোনো রকমভাবে প্ররোচনা করলেন, অ্যাবার্টমেন্ট করলেন, তাহলে আপনার শাস্তিটা মৃত্যুদণ্ড, অথবা এই জিনিসটা মনে রাখবেন, অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা। যখনই পেনাল কোডের শাস্তিগুলো পড়বেন, অড অ্যান্ড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বিচারক চাইলে মৃত্যুদণ্ড দিতে পারে অথবা যাবজ্জীবন দিতে পারে, এবং সাথে অবশ্যই কী করবে, কিছু অর্থদণ্ড আপনার উপর আরোপ করবে। তাহলে 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চেষ্টা অথবা প্ররোচনার কারণে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা, এইভাবে আপনাকে লিখতে হবে। তাহলে টোটাল সেকশনটার যে মূল জিনিসটা সেটা আপনার জন্য কি হবে, ক্লিয়ার হবে। দ্বিতীয়তে চলে যায় আমরা 132। তো এখানে বলে যে মিউটিনি, মূল কিওয়ার্ডটা হচ্ছে মিউটিনি 132, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যারা কাজ করে, অফিসার আছে, এদেরকে যদি আপনি কোনোভাবে কি করেন, প্ররোচিত করেন, অ্যাবাটমেন্ট করেন বিদ্রোহের জন্য, আর আপনার প্ররোচনায় যদি বিদ্রোহটা বাস্তবে সংগঠিত হয়ে যায়, তাহলে আপনি যে প্ররোচনাটা করলেন আপনার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর ওই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যে কর্মকর্তা, তাদের শাস্তি কোর্ট মার্শাল অনুযায়ী কিন্তু হবে। তো এক্ষেত্রে শাস্তি হচ্ছে কি মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন, অথবা সশ্রম বা বিনাশ্রম। এই সশ্রম বা বিনাশ্রম শব্দটা আপনাকে উল্লেখ করতে হবে, কারণ ওই শাস্তির ইংরেজিতে, পেনাল কোডের ইংরেজিতে বলা আছে যে ইমপ্রিজনমেন্ট ইদার ডিসক্রিপশন। ইমপ্রিজনমেন্ট কারাবাস দুই প্রকার হয়, সশ্রম অথবা বিনাশ্রম। এক্ষেত্রে বিচারককে অপশন দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে রিগারাস ইমপ্রিজনমেন্ট অথবা সিম্পল দিতে পারেন, মানে সশ্রম দিতে পারেন বা বিনাশ্রম দিতে পারেন। তাহলে কি হচ্ছে, শাস্তিটা হয় মৃত্যুদণ্ড দিবে, অথবা যাবজ্জীবন দিবে, অথবা
সশ্রম বা বিনাশ্রম কারাবাস, যা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে। তাহলে শুধু 10 বছর শাস্তি না, 10 বছর পর্যন্ত হতে পারে এবং সাথে জরিমানা। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি ভুল করেন, এবং এর জায়গায় অথবা অথবা জায়গায় এবং দিয়ে দেন, তাহলে কিন্তু জিরো চলে আসবে। তাহলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়ে অফিসারদেরকে যদি আপনি প্ররোচিত করে বিদ্রোহ করান, আর যদি বাস্তবে বিদ্রোহটা সংগঠিত হয়, তাহলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে, অথবা যাবজ্জীবন, অথবা সশ্রম বা বিনাশ্রম কারাবাস 10 বছর পর্যন্ত, এবং সাথে অর্থদণ্ড বা জরিমানা শব্দটা আপনি দিতে হবে। এরপরে চলে আসি আমাদের তৃতীয় যেই কারণটা বা তৃতীয় যে ধারাতে কি হইতে পারে, মৃত্যুদণ্ড হইতে পারে, সেটা হচ্ছে 194। এক্ষেত্রে বলে যে কেউ যদি কি করে, মিথ্যা যদি সাক্ষ্য দেয়, ফলস এভিডেন্স দেয়, যদি কোনো নিরপরাধ ব্যক্তির এই কারণে মৃত্যুদণ্ড হয় এবং তার মৃত্যুদণ্ডটা যদি কার্যকর করা হয়, তাহলে মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়, তখন আপনার শাস্তিও মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন, অথবা সশ্রম কারাবাস। এক্ষেত্রে দেখেন, এখানে আইনের ক্ষেত্রে যারা আইন তৈরি করেছে তারা বলেই দিচ্ছে এখানে বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই, সশ্রম, রিগারাস ইমপ্রিজনমেন্ট 10 বছর পর্যন্ত, এবং সাথে জরিমানাও থাকবে। তাহলে কখন সশ্রম কখন বিনাশ্রম, ওই জিনিসটা মাথায় নিয়ে আসতে হবে। এরপরে সবচেয়ে বাংলাদেশে প্রচলিত 302 ধারা, হত্যার শাস্তি। এক্ষেত্রে যে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা, অর্থদণ্ডটা, এটা মনে রাখবেন। আর 303 হচ্ছে যে যেই আসামি যাবজ্জীবন অলরেডি সাজাপ্রাপ্ত আসামি যদি কি করে, ও আবার নতুন করে কাউকে হত্যা করে, তাহলে তার শাস্তি হচ্ছে কি, বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। অন্য কোনো শাস্তি নেই, অর্থদণ্ডও নেই, বাধ্যতামূলক তার শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে 305, এখানে বলে যদি কেউ কোনো ব্যক্তিকে কি করতে, আত্মহত্যা করতে, সুইসাইড করতে প্ররোচিত করে, অ্যাবাটমেন্ট করে, আত্মহত্যায় প্ররোচনা জাগায়, তাহলে শাস্তি হবে কার, মৃত্যুদণ্ড। এখন কোনো ব্যক্তি বলতে এখানে আসবে কি, নাবালককে, যার বয়স 18 বছরের কম, এই যোগ এরকম ব্যক্তিকে যদি আপনি প্ররোচনা করেন, অথবা পাগল, অথবা যদি আমরা বলি পলাপিত ব্যক্তি, মানে হচ্ছে যে যার শারীরিক অসুস্থ অথবা মানসিক অসুস্থতার কারণে টেম্পারারি কি হয়, সে তার যেই মেন্টাল স্থিতিটা ঠিক না থাকে, সে পাগল নাম, টেম্পারারি, সাময়িকভাবে, এরকম ব্যক্তিকে, অথবা ইডিয়েট বা জড়বুদ্ধি সম্পন্ন, অথবা ইনটক্সিকেটকৃত নেশাগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি প্ররোচিত করে কি করান, আত্মহত্যা করান, তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন, অথবা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাবাস এবং সাথে জরিমানা। তাহলে 305-এ 18 বছরের কম মানে নাবালক, সেক্ষেত্রে পাগল, সেক্ষেত্রে জড়বুদ্ধি সম্পন্ন, নেশাগ্রস্ত এবং প্রলাপিত ব্যক্তি, মানে হচ্ছে যিনি টেম্পারারি, তার বোধ শক্তিটা নাই, এরকম ব্যক্তিকে যদি আপনি প্ররোচিত করে মৃত্যু ঘটান, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার শাস্তিও মৃত্যুদণ্ড। 307-এ বলতেছে যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক হত্যার যদি চেষ্টা করা হয়, অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের যদি হয়, এবং এই চেষ্টার কারণে যদি যেই ব্যক্তির উপর চেষ্টা করা হয়েছে উনি আঘাত পান, তাহলে শাস্তিটা মৃত্যুদণ্ড হতে পারে, আর অথবা বিচারক চাইলে যাবজ্জীবন অথবা সশ্রম বা বিনাশ্রম কারাবাস 10 বছর পর্যন্ত সাথে জরিমানা। এরপরে চলে আসি আমরা 326-এ। এক্ষেত্রে কেউ যদি বলে যে প্রভোকেশন ছাড়া কেউ যদি কি করে, স্বেচ্ছায় গুরুতর আঘাত দেয়, এই আঘাত দিয়ে উভয় চোখ হইতে পারে, হাত হইতে পারে, মাথা হইতে পারে, মুখমণ্ডল নষ্ট করে, কি দ্বারা, অ্যাসিড জাতীয় জিনিস দ্বারা, কোহেসিভ সাবস্টেন্স দ্বারা, যেগুলো ক্ষয়কারী জিনিস আছে, বিভিন্ন প্রকার অ্যাসিড নিক্ষেপ করে, এই জিনিসগুলো দ্বারা, তাহলে কি হবে, যদি কেউ উভয় চোখকে যদি কি করে ধারালো চাকু দিয়ে উভয় চোখ যদি তুলে ফেলে, অথবা উভয় চোখের মধ্যে যদি অ্যাসিড নিক্ষেপ করে, এটা ছাড়া মাথা অথবা চেহারা যদি অ্যাসিড নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়, তখন এটা গুরুতর আঘাত হয়। এই গুরুতর আঘাতেরও শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং সাথে জরিমানা। এরপরে 364-রে যদি 10 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে, ছেলে হোক মেয়ে হোক, কেউ মানুষ্যহরণ মানে কিডন্যাপিং অথবা অপহরণ, অ্যাবডাকশনটা করে, কিসের জন্য, যদি তার মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত, অথবা স্লেভারি বা দাসত্ব, অথবা তার সাথে কোনো লাস্ট বা কাম্য প্রবৃত্তি, যৌন প্রবৃত্তি করার জন্য, অথবা এমনভাবে তাকে পরিত্যক্ত করে যার কারণে তার মৃত্যুর আশঙ্কা আছে, এটা হইতে পারে, অথবা গুরুতর আঘাত, অথবা তার যে যৌনকাম প্রবৃত্তি অথবা দাসত্বের আশঙ্কা থাকে, এমন জায়গায় তাকে আপনি ফেলে আসতেছেন, তাহলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম কারাবাস
14 বছর পর্যন্ত, তবে 7 বছরের কম নয়। তার মানে পেনাল কোডে দেখেন এমন কিছু শাস্তি আছে, ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিটটা ঠিক করে দিচ্ছে। এরপরে চলে আসি আমরা সর্বশেষ যেটা 396, ডাকাতি করতে গিয়ে খুন। ডাকাতটা যদি কাউকে খুন করে, এটার জন্য 2টা মামলা হবে না, একটাই মামলা হবে। শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা সশ্রম কারাবাস। এখানে দেখেন রিগারাস ইমপ্রিজনমেন্ট 10 বছর পর্যন্ত হতে পারে, সাথে জরিমানাটাও থাকবে। তো আপনি যখনই এই 10টা সেকশন পড়বেন, অবশ্যই আপনার উচিত ডিটেইলি পড়া। এইভাবে লিখতে হবে, না হলে লিখিত পরীক্ষায় মার্ক কিন্তু পাবেন না। এছাড়া 120 এর মধ্যে আমরা কি জানি, কেউ যখন কোনো একটা অপরাধমূলক কাজ, অবৈধ কাজকে করার ষড়যন্ত্র করে, কাজটা এখনো করে নাই, অথবা একটা বৈধ কাজকে অবৈধ ভাবে করার জন্য ষড়যন্ত্র করে, তখন ওই অপরাধের শাস্তি কি হয়? ওই অপরাধের শাস্তি হচ্ছে ওই কাজের জন্য যদি অ্যাবার্টমেন্ট করা হতো, প্ররোচিত করা হতো, যে শাস্তি হইতো সেই শাস্তি। এখন আমরা যদি 109 চলে যাই, যে যেই কাজের জন্য কি করা হয়েছে, প্ররোচিত করা হয়েছে, যদি ওই কাজটা সংগঠিত হয়, তাহলে 109 বলে যে মূল অপরাধের যেই শাস্তি সেই শাস্তি। এখন আপনি যদি কারো মৃত্যু ঘটানোর জন্য ষড়যন্ত্র করেন, তাহলে এর শাস্তিটা হচ্ছে 109 বলতেছে যদি ষড়যন্ত্রের ফলে মৃত্যুটা সংগঠিত হয়, তাহলে ওই 302 ধারা প্রযোজ্য হবে, মৃত্যুদণ্ড। তো এই দুটা ধারা হচ্ছে আসলে ইনকোহেট অফেন্স, মানে এখানে অপরাধের সম্পূর্ণ উপাদানগুলো নাই, কমপ্লিট অফেন্স না, কিন্তু তারপরও দণ্ডনীয়। নর্মালি অফেন্স 2 প্রকার, একটা হচ্ছে ক্রোহেট অর্থাৎ কমপ্লিট অফেন্স, যেখানে যতগুলো উপাদান প্রয়োজন, যেমন আমরা একটা অপরাধের ক্ষেত্রে ইন্টেনশন দেখি, যে একটা ইন্টেনশন থাকবে, একটা প্রিপারেশন থাকবে, একটা অ্যাটেম্প হবে এবং কমিশন হবে। এখন কোনো কোনো ক্ষেত্রে 4টা নাও থাকতে পারে, 3টার ক্ষেত্রে পানিশেবল, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রিপারেশন স্তরেই পানিশেবল, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে ষড়যন্ত্র, যখন আপনি জাস্ট ইন্টেনশনটা আরেকজনের সাথে শেয়ার করছেন, সেটাই অপরাধ। তাহলে কোহেট অফেন্স আর ইনকোহেট অফেন্স আমাদের পড়তেছে, যেটা ইনকমপ্লিট, যেমন অ্যাটেম্প করা, যেমন কনস্পিরেসি করা, অ্যাবেটমেন্ট করা। তাহলে কোনো অপরাধের চেষ্টা, অপরাধের ষড়যন্ত্র, অপরাধের প্রচারণা, যেই প্ররোচনা, এগুলো হচ্ছে ইনকোহেট অফেন্স। এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তবে আপনি ওই 10টা লেখার পর যদি সময় পান, এই দুইটা দিবেন, যে 120-এর বি এবং 109ও শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আর যখনই আপনি পেনাল কোডের শাস্তি পড়বেন, একজন ছাত্র হিসাবে বা একজন বেসিক ব্যক্তি হিসাবে জানার, তখন আপনাকে কিন্তু ছোট অ্যান্ড এবং অর শব্দটা মনে রাখতে হবে। দেখবেন যে লেখা আছে কারাবাস এবং জরিমানা, অথবা কারাবাস অথবা জরিমানা অথবা উভয়। তার মানে হচ্ছে প্রথমটাতে বিচারকের কিছু করার নেই, 1 বছর শাস্তি দিলে 1 টাকা হইলেও জরিমানা করতে হবে। দ্বিতীয়টাতে শাস্তি দিতে পারে, অথবা জরিমানা করতে পারে, অথবা উভয়টাই করতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন পড়ে আসছি, লিখাই আছে সশ্রম কারাবাস, কিছু করার নাই বিচারকের, লিখাই আছে বিনাশ্রম কারাবাস, আদালতের কিছু করার নাই। আবার যখন লেখা থাকবে যে ইদার ডিসক্রিপশন, তখন বিচারক যেইটা খুশি সেটা দিতে পারবে। তো এগুলো আমাকে লক্ষ্য করতে হবে পড়ার সময়। এরপরে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে আপার লিমিটটা সেট করা আছে, ম্যাক্সিমাম এতটুকু হইতে পারে, যেমন আমরা বললাম 14 বছর। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা আছে, দেখবেন যে মিনিমাম 5 বছর, মিনিমাম 7 বছর লেখা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট একটা সীমারেখা দেওয়া আছে, যে 7 বছরের কম নয়, 14 বছরের বেশি নয়। এই যেগুলো আমাদের বিভিন্ন আপার লিমিট, লোয়ার লিমিট এবং সীমারেখা দেওয়া আছে, ওই শাস্তিগুলো সর্বাবস্থায় মনে রাখতে হবে। আবার অর্থদণ্ডের ক্ষেত্রে 2 রকমের পাবো। এক জায়গায় বলা থাকে যে জরিমানাটা যা যা হইতে পারে, আমরা পেনাল কোডে জানি জরিমানা অসীম হইতে পারে, তবে এক্সেসিভ হবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট দেওয়া থাকে, যে ম্যাক্সিমাম 200 টাকা পর্যন্ত, ম্যাক্সিমাম 2000 টাকা পর্যন্ত, 5000 টাকা পর্যন্ত। তো আপনি জাস্ট ওইটা লক্ষ্য করবেন যে ওইখানে শুধু জরিমানা আছে, জরিমানার না নির্দিষ্ট কোনো ফিক্সড পরিমাণ টাকা দেওয়া আছে বা এতটুকু হইতে পারে। আবার কিছু শাস্তি হচ্ছে যেগুলো ভগ্নাংশযুক্ত, যেমন অ্যাটেম্প টু থেফটের শাস্তি হচ্ছে কি মূল শাস্তির অর্ধেক। তো এরকম আবার আমরা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে যখন দেখতে যাব যে শাস্তিটা সংগঠিত, অপরাধটা সংগঠিত যদি না হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার ক্যাটাগরিতে 1/4, 1/8, 1/2 এরকম করে দেওয়া আছে। তো ওই শাস্তিগুলো একটু মনে রাখবো। আর একটা জিনিস আমরা মনে রাখবো, যদি কারো যাবজ্জীবন হয়, যাবজ্জীবন বাংলাদেশে বর্তমানে 2 প্রকার। যদি আইনে উল্লেখ করা থাকে যে যাবজ্জীবন একদম মৃত্যু পর্যন্ত, তাইলে সে কোনোদিন বের হয়ে আসবে না। আর নর্মাল যাবজ্জীবনের ক্ষেত্রে আসলে আমরা বর্তমান বাংলাদেশে যেটি হিসাব করা হয়, 20 বছর কারাবাসকে হিসাব করা হয়। এটা নিয়ে আদালতের রায় আছে।
আমরা পেনাল কোডের মধ্যে পাবো যে 57তে বলা আছে যখন আমরা ভগ্নাংশ হিসাব করতে যাব, যখন যাবজ্জীবন মানে কত বছর বুঝাবে। তো যখন আমরা ভগ্নাংশ হিসাব করতে যাব তখন যাবজ্জীবন কত বছর বুঝাবে। তো এগুলো জানার জন্য আপনি পেনাল কোডটা মূল বইটা পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন অনেক ক্ষেত্রে আপনি মূল বইটা কোথায় পাবেন, যেহেতু এখন আমাদের সবার কাছে ইন্টারনেট আছে, জাস্ট গুগলে গিয়ে পেনাল কোড বিডি লিখবেন, আপনার সামনে পেনাল কোডটা হাজির হয়ে যাবে, প্রতিটা আইন চলে আসবে। সরকারের এটা ভালো একটা কাজ করেছে যে আইনগুলা অনলাইনে দেওয়া আছে। তো 57তে দেওয়া আছে যে ফ্র্যাকশন অফ টার্ম অফ পানিশমেন্ট দেওয়া আছে। তো এক্ষেত্রে বলতেছে যে ইন এ ক্যালকুলেটিং ফ্র্যাকশন টার্ম পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট ফর লাইফ শেল বি রেকর্ড অ্যাজ এ ইকুইভ্যালেন্ট রিগারাস ইমপ্রিজনমেন্ট ফর 30 ইয়ার্স। তো আমরা যেটা 20 বছর বলেছিলাম আসলে এটা হচ্ছে 30 বছর পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখলাম যে যাবজ্জীবন বলতে আমরা কি বুঝবো, 30 বছর পর্যন্ত বুঝবো। এটাই হচ্ছে আমাদের 57 ধারা। তো এই জন্য আপনি যখনও কি করবেন, পেনাল কোডের মধ্যে শাস্তিগুলো পড়তে যাবেন, আপনার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম 53 ধারাটাকে ভালো করে পড়বেন। যে এখানে টোটাল আমাদের পূর্বে 6টা শাস্তি দেওয়া ছিল, বর্তমানে 5টা আছে। একটা ওমিট করা হয়েছে, কত সালে করা হয়েছে, 1949 সালে। সেটা কি কি ছিল, ট্রান্সপোজিশন ফর লাইফ, অর্থাৎ দ্বীপান্তর যেটাকে আমরা বলা হয়। আপনাকে একটা যে আন্দামান এবং নিকোবর যে দ্বীপটা আছে ভারতের বর্তমানে, সেখানে পাঠিয়ে দেওয়া হইতো। তো ওই ট্রান্সপোর্টেশন ফর লাইফটাকে বাদ দেওয়া হয়েছে 1949 সালে। এই যে এখানে দেখেন যে 1949। তাহলে এখন আছে কি, ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি। এরপরে হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এরপরে যেটা হচ্ছে যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানেটা হচ্ছে যে সশ্রম কারাবাস। আর শুধুমাত্র আমরা ইমপ্রিজনমেন্ট টু ডিসক্রিপশন, নেমলি লিগারাস ইমপ্রিজনমেন্ট, হার্ড লেবার, আর একটা হচ্ছে সিম্পল। এরপরে যেটা হচ্ছে যে ফরফিউশন অফ প্রপার্টি, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ফরফিট অফ প্রপার্টি। আর সর্বশেষ 6 নম্বরে হচ্ছে ফাইন, অর্থাৎ অর্থদণ্ড। এই 5টা শাস্তি মনে রাখবেন, তাহলে কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, কারাবাস সশ্রম বা বিনাশ্রম, এবং হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, আর হচ্ছে অর্থদণ্ড। আর এইটার সাথে সাথে আপনাকে অবশ্যই আরেকটা ধারা অ্যাড করে নিতে হবে যে এই শাস্তিগুলোর মধ্যে কি হইতে পারে, সলিটারি কনফাইনমেন্টও দিতে পারে। আপনারা 5 বছরের শাস্তি তো দিছে, কিন্তু ওই 5 বছরের মধ্যে তারা বলতে পারে যে আপনারা কি করতে পারে, ম্যাক্সিমাম 3 মাস আপনারা নির্জন রুমে আটক রাখার আদেশ দিতে পারে, যেটাকে আমরা বলি যে সলিটারি কনফাইনমেন্ট। এক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন ধরেন যে আপনার যদি আপনাকে যেটা করে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যদি 6 মাস পর্যন্ত আপনাকে কোনো কারাবাস দেয়, তাহলে 1 মাস পর্যন্ত আপনাকে রিগারাস যে নির্জন কারাবাস দেওয়া যাবে। যদি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনার কারাবাস হয়, তাহলে ওইখান থেকে ম্যাক্সিমাম 2 মাস আপনাকে নির্জন কারাবাস দেওয়া যাবে। আর 1 বছরের বেশি যদি কারাবাস হয়, তখন আপনাকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 মাস নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট যাওয়া যাবে। এরপরে 74টা একটু দেখতে পারেন, এটা আপনার লেখার দরকার নাই যদি বার কাউন্সিলে আসে। এখানে বলে যে নির্জন কারাবাসটা এক্সিকিউশনটা কিভাবে হবে। এর মূল কথাটা হচ্ছে যে নর্মালি যে এক্সিকিউশন করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে একসাথে 14 দিনের বেশি কি করা যাবে না, নির্জন কারাবাসের রুমে রাখা যাবে না, ম্যাক্সিমাম 14 দিন। আর যতদিন রাখা হবে ততদিন আবার বাইরে তাকে রাখতে হবে, এই জিনিসটাই মূল জিনিস। আর এরপরে বলতেছে যদি কাউকে কি করা হয়, যে যদি কাউকে 3 মাস পর্যন্ত, 3 মাসের বেশি তা কাউকে কারাবাস দেওয়া হয়, কারো কারাবাসটা কি করা হয়েছে যে 3 মাসের বেশি দেওয়া হয়েছে, তাহলে তার সলিটারি কনফাইনমেন্টটা 14 দিন দেওয়া যাবে না, 1 মাসের সর্বোচ্চ 7 দিন করে দিতে হবে। কাউকে যদি 3 মাসের বেশি কারাবাস দেওয়া হয়, না এখানে ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ডেড শেল এক্সিড 3 মান্থ, যদি 3 মাসের বেশি কাউকে কোনো প্রকার জেল দেওয়া হয়, তাহলে সেইখান থেকে তার যতদিনই কি হোক, সলিটারি কনফাইনমেন্ট হোক, 1 মাসের 7 দিনের বেশি দেওয়া যাবে না। 1 মাসে 7 দিনের বেশি দেওয়া যাবে না। কারণ আমরা কি জানি, আমরা একটা নিয়ম কিন্তু পড়ে এসেছি যে আপনার 3 মাস কারাবাস দিলে 1 মাসই সলিটারি কনফাইনমেন্ট দিতে পারবে। তাহলে যেহেতু আপনাকে 3 মাসের বেশিটা দেওয়া হয়েছে, তার মানে কি আপনার 2 মাসও হইতে পারে, 3 মাসও হইতে পারে। তো এই জন্য আপনাকে যাতে একসাথে 14 দিন না রাখা হয়, 7 দিন রাখার পর বাকি 7 দিন আবার বাইরে রাখা হবে। ওই নিয়মটা এখানে বলা হচ্ছে যে যেহেতু আপনি অনেক দিন জেলে থাকবেন, 3 মাসের বেশি জেলে থাকবেন না, তো তাড়াহুড়ার তো দরকার নাই। আপনার কেনই বা প্রতি 14 দিন করে রাখা হবে, 7 দিন করে রাখা হবে 1 মাসে, আর বাকি 7 দিন আপনাকে কি করা হবে, বাইরে রাখা হবে। তো
তো এইভাবে যদি আপনি পেনাল কোডটা একটু পড়ার চেষ্টা করেন, সাধারণ ব্যক্তি হিসাবে, আইনের ছাত্র হিসাবে আশা করি উপকার আপনি লাভ করবেন। তবে মাঝে মাঝে ট্রাই করবেন বাংলা শব্দের সাথে ইংরেজি মূল কিওয়ার্ডটা একটু বোঝার জন্য, তাহলে আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।